মুভি আর ছবি বিচিত্রা চ্যানেলে আপনাকে স্বাগত। ভ্যাকেশনে বিচের ধারে স্বামী স্ত্রী ঘুরতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে কি এমন হয় যে তারা দুজনেই আর ফিরে আসতে পারে না? এমন নয় যে তাদেরকে কেউ মেরে ফেলেছে বা আটকে রেখেছে। কি এই গোলকধাঁধার রহস্য? জানতে হলে পুরো সিনেমাটা দেখুন। আর দেরি না করে সরাসরি গল্পে চলে আসি। গল্পের শুরুতে 1964 সালের একটি দৃশ্য দেখানো হয়। সেখানে মনোহর নামে একটি লোক গাড়ি চালাচ্ছিল। পেছনের সিটে বসেছিল তার বন্ধু এবং বন্ধুর প্রেমিকা ললিতা। তারা দুজন পালিয়ে বিয়ে করতে চাইছে, কারণ তাদের বাড়ির লোকেরা রাজি নয়। মনোহর বলে, আমি একবার তোদের বাড়িতে কথা বলবো, কিন্তু মনোহরের বন্ধু বলে এসবের সময় নেই, ললিতা প্রেগনেন্ট। এ কথা শুনে মনোহরের মুখের ভাব পাল্টে যায়। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। রাস্তায় একটা গরুর গাড়ি কাদায় আটকে গিয়েছিল। সেই গরুর গাড়িতে অনেক বড় একটা মূর্তি রাখা। মনোহর তার বন্ধু এবং ললিতাকে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে তারা রাতটা থেকে সকালে অন্য জায়গায় যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মনোহর যেখানে নিয়ে গিয়েছিল সেখানে একটুকু বৃষ্টি পড়ছে না, এমনকি মাটিও ভেজা না। কলেজ লাইফে মনোহর ললিতাকে ভালোবাসত, তাই এখন সে ললিতার সাথে অন্য কাউকে সহ্য করতে পারছে না। সে হাতে বন্দুক উঠিয়ে নেয় আর ললিতাদের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। সেখানে অনেকগুলো স্ট্রিট লাইট আছে। দুটি লাইট বন্ধ হয়ে যাওয়ার জন্য একটি ঘন অন্ধকার জায়গার সৃষ্টি হয়। মনোহর সেই জায়গাটা পার করে দেখে সে আবার সেই জায়গাটাতেই চলে এসেছে। এরপর সে ললিতার রুমের থেকে গুলির শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে তার বন্ধু এবং ললিতা দুজনকেই কেউ গুলি করে মেরে ফেলেছে। তার বন্ধুর তখনও প্রাণ ছিল। মনোহর তাকে জিজ্ঞাসা করে, কে তোদের গুলি করেছে? তার বন্ধু কিছু একটা উত্তর দেয়, যেটা সেই মুহূর্তে অডিয়েন্সদের শোনানো হয় না, কিন্তু মনোহর সেটা শুনে অবাক হয়ে যায়। এরপর বর্তমান সময় দেখানো হয়। আমরা একটি কল রেকর্ড শুনতে পাই, যেখানে এক মহিলা সাহায্যের জন্য পুলিশকে ফোন করেছে, কিন্তু পুরো কথা বলার আগেই লাইন কেটে যায়। আরেকটি সিনে দেখানো হয়, বসন্ত নামে একজনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছে, কারণ বসন্তের স্ত্রী পুলিশ হেল্পলাইনে ফোন করেছিল। সেই কারণে পুলিশ বসন্তকে তুলে আনে। তাদের ধারণা সেই তার স্ত্রীকে মেরে ফেলেছে। আগের দুটি সিন সিনেমার দুটো ক্লিপিংস ছিল, যেটা আমরা আগে গিয়ে দেখতে পারবো। সিনেমার প্রথমে এই দুটি সিন দেখানোর উদ্দেশ্য সাসপেন্স বাড়ানো। এইবার মূল গল্প শুরু হয়। এই সিনেমায় এক কাপলের গল্প দেখানো হয়। এর নাম অরণ্যা এবং এর নাম হলো বসন্ত। ওরা ক্লাবের ভেতরে যায়। এই ক্লাবের মধ্যে মুভির প্রথম গানটিও থাকে। গানের একটি দৃশ্যে দেখানো হয় একটি লোক মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। এরপর দেখা যায় প্রভার ফোন আসে এবং সে টেবিল থেকে উঠে গিয়ে ফোন রিসিভ করতে যায়। সেখানে বসন্ত ছিল। প্রভা যখন ফিরে আসে তাকে অনেক ডিস্টার্ব লাগছিল। সে সময় একটি লোকের সঙ্গে প্রভার ধাক্কা লাগে, যে মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। বসন্ত সেই লোকটিকে অনেক মারে। এরপর অরণ্যা তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে বসন্তের বন্ধু সুরেশও এগিয়ে দিতে আসে এবং অরণ্যার বন্ধু প্রভাও আসে। গাড়িতে যেতে যেতে অরণ্যা বসন্তকে বকতে থাকে, কারণ সে সবসময়ই কোনো না কোনো ঝামেলা করে। অরণ্যা সবসময় এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। বসন্ত অরণ্যাকে বলে, ওই লোকটা খারাপ ছিল তাই মেরেছি, এতে আর কি এমন হয়েছে? এত বকাবকির পরেও বসন্তের থেকে এই উত্তর পেয়ে সে আরও রেগে যায়। এরপর দুটো লোক বাইকে করে আসে আর অরণ্যা গাড়ির যে সাইডে বসেছিল সেই সাইডের উইন্ডো লাঠি মেরে ভেঙে দেয়। বসন্ত গাড়ি থেকে বের হলে তারা দুজন পালিয়ে যায়। এরপর পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। বসন্তের 6 দিন ছুটি আছে। তার মধ্যে 2 দিন চলে গেছে, আর বাকি 4 দিনে সে অরণ্যার সাথে কোনো ট্রিপ প্ল্যান করতে চাইছে। কিন্তু অরণ্যা বলে যে, আমার যখন ছুটি ছিল তখন তুমি যাওনি, তাই তোমার ছুটিতে আমিও তোমার সঙ্গে যাব না, আর একা একাও বসন্তকে কোথাও যেতে দেবে না। বসন্ত বলে, কোন জন্মের বদলা নিচ্ছ? অরণ্যা বলে, এই জন্মেরই বদলা নিচ্ছি। সে বসন্তকে একটা সাজেশন দেয়। তারা কিছুদিন আগে একটা নতুন বাড়ি কিনেছে, যেটা কিনা একদম বিচের ধারে। অনন্যা বসন্তকে নিয়ে সেই বাড়িটিতে 4 দিন কাটাতে চায়। বসন্তের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে সেখানেই যেতে হয়। যাওয়ার পথে বসন্ত একটা এঞ্জেলের স্ট্যাচু দেখতে পায়, যে স্ট্যাচু বরাবর রাস্তাটি 4 ভাগে ভাগ হয়ে গেছে। বসন্তের একটা পুরনো দৃশ্য মনে পড়ে যায়, যেটা সিনেমার প্রথমে দেখানো হয়েছিল। মনে আছে সিনেমার প্রথম দৃশ্যে 1964 সালে মনোহর একটি গরুর গাড়িকে সরে যেতে বলেছিল? সেই রকমই একটা গাড়ি তার মনে পড়ে। অরণ্যা বলে, তোমার ডেজাভু হয়েছে। ডেজাভু হলো সেই নির্দিষ্ট জায়গাটিতে কোনো একটা ঘটনা আগেই তার সঙ্গে হয়ে গেছে। এবার সেই নির্দিষ্ট জায়গাটিতে অন্য সময় গেলে সেই ঘটনার আচ্ছা স্মৃতি মনে পড়া। তারা সেখানে গিয়ে হাউজিং কমপ্লেক্সের ওনারদের কাছ থেকে ওয়ার্ম ওয়েলকাম পায়। সেই ভিলার কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি এবং বসন্ত রায় সেখানে প্রথম বাড়ি কিনেছে। তারা বসন্তের বলে, এখানে সিকিউরিটি গার্ড আছে, পাওয়ার কাট এখানে প্রায় হয় না বললেই চলে, তাছাড়া এখানে জেনারেটরও আছে। অরণ্যা সেই লোকগুলিকে এঞ্জেলের স্ট্যাচুর ব্যাপারে জিজ্ঞাসা করে। সেই লোকগুলি বলে, বহুদিন আগে এই স্ট্যাচুটি বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল,
কিন্তু যে গাড়ি করেই নেওয়া হচ্ছিল সেই গাড়িটি খারাপ হয়ে যাচ্ছিল। তাই গ্রামের লোকেরা মনে করে হয়তো মূর্তিটির নিজেরই এখান থেকে যাওয়ার ইচ্ছে নেই, তাই তারা মূর্তিটিকে সেখানেই বসিয়ে দেয়। অরণ্যা বসন্তকে বলে, চলো পাশের সুপারমার্কেট থেকে কিছু গ্রসারি নিয়ে আসি। বসন্তের কোনো ইচ্ছে নেই মার্কেটে যাওয়ার। সে অরণ্যাকে বলে, আমরা তো এগুলো আসার পথেই নিয়ে আসতে পারতাম। কিন্তু অরণ্যা একবার বড় চোখ করে তাকাতেই বসন্ত যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তারা সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিল করার সময় এখানকার ঠিকানা লেখায়। তখন সেই দুটি লোক আসে যারা গতকাল রাতে বসন্তের গাড়ির উইন্ডো ভেঙে দিয়েছিল। তারা বসন্তকে সরিও বলে। বসন্তও তাদের সরি বলে। সে তাদের বলে, আমিও ওভার রিয়াক্ট করেছিলাম, যেটা আমার করা উচিত হয়নি। অরণ্যা তার এরকম ব্যবহার দেখে অবাক হয়। সে বসন্তকে জিজ্ঞাসা করে, তুমি ওদের সরি কেন বলছিলে? এবার বাইরে বেরিয়ে এসে অরণ্যাকে গাড়িতে বসিয়ে বসন্ত একটা ব্যাট নিয়ে সেই দুটো লোকের বাইকের হেডলাইট ভেঙে দেয়। যাওয়ার সময় সেই দুটো লোককে বলে, কালকে তুমি আমার গাড়ির কাঁচ ভেঙেছ, আজকে আমি ভাঙলাম। তুমিও সরি বলেছ, আমিও সরি বলেছি, তাই হিসাব বরাবর। আর ব্যাটের টাকাটাও তাদেরই দিয়ে দিতে বলে। সেই দুটো লোক অবাক হয়ে বসন্তের এরকম কাণ্ডকারখানা দেখে। যাওয়ার পথে অরণ্যা আবার তার স্বামীকে বকা দিতে থাকে। বসন্ত চুপচাপ অরণ্যার বকা শুনে নেয়। কিন্তু বকা দেওয়া শেষ হলে অরণ্যা বলে, ভালো করেছো ওদের গাড়ির কাজ ভেঙে দিয়েছ। ওরা কি ভেবেছে নিজেদের? তবে হ্যাঁ, তাই বলে তুমি এরকম কাজ আর করবে না। বসন্ত তার বউয়ের কথায় মনে মনে হাসে। বাড়ি ফিরতে ফিরতে তাদের সন্ধে হয়ে যায়। গেটের সামনে হর্ন বাজালে তারা দেখে সিকিউরিটি গার্ড নেই। বসন্ত গিয়ে দরজা খুলে গাড়ি পার্ক করে। এই ভিলাতে তারা এখন একা। তারা দরজা খুলতে গিয়ে দেখে সেখানে তাদের জন্য কেউ গিফট পাঠিয়েছে। ভেতরে গিয়ে প্যাকেট খুলে দেখে সেখানে অনেক দামি একটা পেন্টিং রাখা। তাদের দুজনের মধ্যে কেউ এটা অর্ডার করেনি, তাহলে কে এটা পাঠালো? বসন্তের এটা জানার কোনো উৎসাহই নেই। সে পেন্টিংটা দেওয়ালে টাঙিয়ে দিয়ে বলে, হয়তো আমাদের পরিচিত কেউ পাঠিয়েছে, নাম লেখেনি। অরণ্যা এতে রেগে গেলে সে তার গ্রুপে সেই পেন্টিংটার ছবি পোস্ট করে জানতে চায় যে কে এটা পাঠিয়েছে। এরপর তারা একটু ক্লোজ হতে যাবে, সেই সময় কলিং বেল বাজে। দরজা খুলে দেখে বসন্তের বন্ধু সুরেশ দাঁড়িয়ে আছে। সুরেশ বলে, আমাকে ফোন করে ডাকলি কেন, কি হয়েছে? কিন্তু বসন্ত বা অরণ্যা কেউ তাকে ফোন করেনি। সুরেশ বলে, কি মজা হচ্ছে এটা, দাঁড়া তোকে ফোন দেখাচ্ছি। এই বলে পকেটে হাত দিয়ে দেখে সে ফোনটা গাড়িতে ফেলে এসেছে। বসন্ত তাকে বলে, পেন্টিংটা কে পাঠিয়েছে এই নিয়ে আমি বন্ধুদের মেসেজ করেছিলাম, কিন্তু ফোন তো করিনি। সুরেশ বলে, এই সামান্য কারণে আমাকে ফোন করে এত দূর ডেকেছিস? সুরেশ ভাবে হয়তো বসন্ত নেশা করে ফোন করেছিল, তাই তার মনে নেই। এরপর দু একটা কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সুরেশ বলে, তোদের ঘড়িতে ভুল টাইম দেখাচ্ছে, ঠিক করে নে। গাড়িতে গিয়ে সুরেশ নিজের ফোনটা চেক করে দেখে বসন্ত তাকে ফোন করেছিল, কিন্তু তাও বলল যে সে ফোন করেনি। সে পুরো ব্যাপারটাতে কনফিউজড হয়ে যায়, সাথে অডিয়েন্সরাও কনফিউজড হয়ে যায়। তবে কনফিউশন আরও বাড়তে চলেছে। সুরেশ চলে যাওয়ার পর বসন্তের একটা ফোন আসে। সে ফোনে কথা বলতে বলতে ব্যালকনিতে যায়। সেখানে গিয়ে সে নিচের থেকে একটা আওয়াজ পায়, তবে যখন সেদিকে তাকায় দেখে কেউ নেই। ফোনে কথা বলে যখন সে ভেতরে আসে তখন অদ্ভুত একটা আওয়াজ হয়, যে আওয়াজটা সিনেমার প্রথমে মনোহর শুনেছিল। আর তারপরেই পাওয়ার কাট হয়ে যায়। তারা প্রথমেই দেখে এসেছে গেটে সিকিউরিটি গার্ড নেই, তাই তারা নিজেই জেনারেটর অন করতে যায়। জেনারেটর অন করে যখন ফিরে আসবে তখন অরণ্যা খেয়াল করে দুটো চোখ তাদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু সেটা কে বুঝে ওঠার আগেই সেই মানুষটা সেখান থেকে চলে যায়। তারা এগিয়ে গিয়ে দেখে সেখানে কেউ নেই। বসন্ত বলে, এটা তোমার চোখের ভুল, কেউ নেই এখানে। বাড়ি ফিরে এসে মোমবাতিগুলো নিভিয়ে দিয়ে অরণ্যা খেয়াল করে তাদের অপোজিট দিকের একটি বাড়িতে লাইট জ্বলছে, কিন্তু প্রজেক্ট ম্যানেজার তো বলেছিল এখানে আর কেউ নেই। সে কথাটা বসন্তকেও বলে। সেও জানলার সামনে আসে। বসন্ত বলে, হয়তো সন্ধ্যের পরে কেউ এসেছে, আমি গিয়ে দেখছি। তখনই সিকিউরিটি গার্ড বসন্তকে ফোন করে বলে তার বাচ্চা অসুস্থ হওয়ায় সে আজকে ডিউটি করতে পারছে না। বসন্ত তাকে বলে যে এখানকার আরেকটি ঘরে লাইট জ্বলছে। সিকিউরিটি গার্ড যে উত্তর দেয় তাতে বসন্ত আকাশ থেকে পড়ে, কারণ যেই বাড়িটিতে লাইট জ্বলছে সেটি এখনো বিক্রি হয়নি। আর এই কথাটা বলার সাথে সাথেই তীব্র একটা আওয়াজ শুরু হয়, আর বাইরে যে ল্যাম্পপোস্টগুলো আছে সেগুলোর মধ্যে একটি লাইট নিভে যায়, ফলে সেখানে একটি অন্ধকার জায়গা তৈরি হয়। বসন্ত সেই আওয়াজটার উৎস খুঁজতে বাইরে আসে। সে ওই বাড়িটার দিকে যায় যেখানে লাইট জ্বলছিল, কিন্তু সেই অন্ধকার জায়গাটি পার হওয়ার পরে দেখতে পারে সেই বাড়িটিতে আর লাইট জ্বলছে না। বাড়ির সামনে গিয়ে সেখানে একটি জ্বলন্ত সিগারেট পায়, যেটা কেউ একটু আগে ফেলে দিয়েছে। তার মানে বাড়িতে কেউ তো আছে। বাড়ি ফিরে এসে সে অরণ্যাকে বলে সেখানে কেউ নেই। অরণ্যা যেন তার কথার মানেই বুঝতে পারে না। সে বলে, কেউ নেই মানে কি বলছো? বসন্ত তার কথার কোনো উত্তর না দিয়ে নিজের মনেই কিছু ভাবতে থাকে। অরণ্যাও আর এসব কথা জিজ্ঞাসা না করে মোমবাতিগুলো নেভাতে থাকে। কিন্তু আমরা তো একটু আগেই দেখেছিলাম যে অরণ্যা সবগুলো মোমবাতি নিভিয়ে দিয়েছে। আর এরপর আরেকটা অবাক করা দৃশ্য দেখতে পারি।
জানলার সামনে যে মোমবাতিটি ছিল সেটা নিভিয়ে দিয়ে অরণ্যা পর্দা সরিয়ে দেখে সেই বাড়িটিতে লাইট জ্বলছে, আর আগের বারের মতন করেই বসন্তকে বলে সেই বাড়িটিতে লাইট জ্বলছে। এই সিনেমাটা প্রথমবার দেখলে সবাই কনফিউজড হয়ে যাবে, মনে হবে যে একই সিন দুবার কেন দেখানো হলো, কিন্তু শেষ পর্যন্ত দেখে এই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, বসন্ত একটু আগে দেখে এসেছে যে বাড়ির লাইট অফ। সে অরণ্যার কথা শুনে এগিয়ে এসে বলে আবার লাইট অন হয়ে গেছে। সে এটা খেয়াল করেনি যে মোমবাতিগুলো জ্বলছিল বা অরণ্যা ঠিক আগের মতন করেই সেই কথাগুলো বলল। সে হয়তো ভেবেছে লাইট একটু আগে অফ হয়ে গিয়েছিল আর আবার লাইট জ্বলছে, সেই কথাই অরণ্যা হয়তো বলছে। এবার বসন্ত আর অরণ্যা দুজনেই সেই বাড়ির দিকে যায়। তারা আবার সেই অন্ধকার জায়গাটা পার হয়। এবার বাড়ির সামনে গিয়ে দেখে সেখানে তখনও লাইট জ্বলছে। হাওয়ায় পর্দা সরে গেলে দেখা যায় এই বাড়িতেও সেই পেন্টিংটা আছে যেটা অরণ্যাদের বাড়িতে আছে। এমনকি ভেতরের ফার্নিচার, টেবিলে রাখা কাচের গ্লাস সব একরকম। এরপর তারা যেটা দেখতে পারে সেটা কল্পনাও করা যায় না। তারা দেখে সেখানে আরেকটা বসন্ত আর অরণ্যা বসে আছে। এটা দেখে তারা দৌড়ে পালিয়ে আসে। বসন্ত বাড়িতে এসে অরণ্যকে বোঝায় এখানে হয়তো অন্য কোনো লোক আছে যারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এই বলে সে অরণ্যাকে সেই সিগারেটটা দেখায় যেটা সে সেই বাড়ির সামনের থেকে পেয়েছিল। অরণ্যা এটা দেখে বলে এই সিগারেট তো ইন্ডিয়াতে পাওয়াই যায় না। কদিন আগে আমার বন্ধু ফরেন ট্যুরে গিয়েছিল, আমি তাকে দিয়ে তোমাকে গিফট করব বলে এনেছিলাম। এরপর অরণ্যার হাত লেগে টেবিলে রাখা গ্লাসটা নড়ে ওঠে। বসন্তর এটা দেখে মনে পড়ে সেই বাড়িটিতেও সে জানলা দিয়ে দেখেছিল গ্লাসটা টেবিলের ওপর একইভাবে নড়ছিল। তার মানে এখন বাইরে থেকে আরেকটা বসন্ত আর অরণ্যা তাদের দেখছে। বসন্ত এগিয়ে গিয়ে জানলার সামনে দেখে সেখানে কেউ নেই, তবে সামনে গাছের টব উল্টে পড়ে আছে। একটু আগে বসন্ত আর অরণ্যা যখন সেই বাড়ি থেকে পালাতে গিয়েছিল তখনও ধাক্কা লেগে একদম একই রকম একটা গাছের টব উল্টে পড়ে গিয়েছিল। এবার তারা সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা দৌড়ে গাড়িতে উঠে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই বের হতে পারছিল না। তারা যেন একটি সার্কেলের মধ্যেই বারবার ঘুরছিল, ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসছিল। বসন্ত অরণ্যাকে বলে তুমি ঠিকই বলেছিলে, আমরা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। আর সামনে যে গাড়িটি দেখা যাচ্ছে সেটা আমাদের গাড়িরই ব্যাক সাইড আমরা দেখছি। এরপর তারা যখন তাদের বাড়িতে ফিরে আসে দেখে পেইন্টিংটা ভাঙা, বাড়ির সব জিনিসপত্র কে যেন ভাঙচুর করে গেছে। এবার অরণ্যা পুলিশ হেল্পলাইনে ফোন করে সাহায্য চায়। এটাই সেই ফোন কল যেটা আমরা প্রথমে শুনেছিলাম। বসন্ত সুরেশকে ফোন করে বলে তুই যাওয়ার পর সবকিছু উল্টোপাল্টা হচ্ছে, আমি কিছু বুঝতেই পারছি না। কিন্তু সুরেশ বলে আমি তো তোর নতুন বাড়িতে যাইনি। এটা শুনে বসন্ত আর অরণ্যা দুজনেই অবাক হয়ে যায়। সুরেশ তো এসেছিল, তাদের দুজনের সঙ্গে কথা বলে চলে গেছে, তাহলে সুরেশ একথা কেন বলছে? আর প্রথমবার সুরেশ যখন এসেছিল সে বলেছিল যে বসন্ত তাকে ফোন করেছে, কিন্তু এর আগে তো বসন্তরা সুরেশকে ফোনই করেনি। তাহলে সুরেশ কি এই ফোন কলটার কথাই বলছিল? ফিউচার থেকে কোনো বসন্ত সুরেশকে ফোন করেছিল আর সেই ফোন কল পেয়ে সুরেশ এই বসন্তের কাছে এসেছে। এবার জানালার কাছে যে মোমবাতিগুলো জ্বলছিল সেটা থেকে পর্দাতে আগুন লেগে গেছে। বসন্ত তাড়াতাড়ি করে আগুন নিভিয়ে দেয়। অরণ্যা বলে আমি তো যাওয়ার আগে সবগুলো মোমবাতি নিভিয়ে দিয়েছিলাম, তাহলে মোমবাতিগুলো জ্বালানো কেন? বসন্ত বলে আমাদের হ্যালোসিলেশন হচ্ছে না তো। অরণ্যা বলে তাদের দুজনেরই একসাথে কি করে হ্যালোসিলেশন হতে পারে, কিন্তু এসবের কোনো এক্সপ্লেনেশনও তাদের কাছে নেই। এবার তারা দেখে সামনের বাড়িটিতেও একইভাবে পর্দাতে আগুন ধরে গেছে। বসন্ত বুঝতে পারে তারা যেটা করছে একটু পরে অপোজিট সাইডের বাড়িটিতেও তাই হচ্ছে। তার মানে বসন্ত ও অরণ্যা টাইমের দিক থেকে এগিয়ে আছে। বসন্ত একটা নোট লেখে আর তারা দুজনে সেটা সামনের বাড়িতে দিয়ে আসে। সেখানে লেখা আছে আমরা ফ্রেন্ডলি এবং কোনো প্রবলেম ক্রিয়েট করব না। কিন্তু বাড়িতে এসে দেখে সেই একই নোট তাদের দরজার সামনেও পড়ে আছে। এবার সে সেম নোট আবার লেখে আর অরণ্যাকে বলে তুমি এখানে থেকে দেখো নোটটা কে দিয়ে যাচ্ছে। কিন্তু সে দরজা থেকে বেরোনোর আগেই সেরকম আরেকটা নোট কেউ দরজায় দিয়ে যায়। বসন্ত লিখেছিল আমি তোমাদের নোট পেয়েছি, আমরাও তোমাদের কোনো ক্ষতি করব না। আর তাদের দরজায় যে নোটটি এসেছে সেখানেও সেম জিনিস লেখা, কিন্তু আমরাও তোমাদের ক্ষতি করব না এই লাইনটাতে না শব্দটিতে কাটা দেওয়া। তার মানে ওরা বসন্ত আর অরণ্যার ক্ষতি করবে। তখনই তাদের ঘরে বসন্তের মতন দেখতে আরেকজন চলে আসে আর বসন্তকে মারতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল সে আসল বসন্তকে মেরে অরণ্যাকে নিয়ে যেতে এসেছে। অরণ্যা ব্যাট দিয়ে মেরে নকল বসন্তকে ভাগিয়ে দেয়। বসন্ত এটা ভাবতেই পারে না যে তাকে নকল বসন্ত তারই বাড়িতে এসে মারবে। সেও ব্যাট নিয়ে সেই বাড়ির দিকে যায়, অরণ্যাও তার পেছনে পেছনে যায়। সেখানে গিয়ে বসন্ত দেখে সেই বাড়ির বসন্ত আর অরণ্যার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আর রাগের মাথায় বসন্ত অরণ্যাকে এমনভাবে ধাক্কা দিয়েছে যে তাতে সে অজ্ঞান হয়ে গেছে না মরে গেছে বোঝা যাচ্ছে না। বসন্ত দেখে সেই বাড়ির ঘড়িতে 1:30 বেজে আছে। অরণ্যা সেখান থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকায় এগুলো দেখেনি,
কিন্তু চিৎকারের আওয়াজ পেয়েছে। সে বসন্তকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে ভেতরে, কিন্তু বসন্ত তার কথার কোনো উত্তরই দেয় না। সে বাড়িতে এসে দেখে তাদের ঘড়িতে 1টা বেজে আছে। সে অরণ্যাকে বলে, আমাদের ঘড়িতে তো কিছুক্ষণ আগে 2টো বেজে গেছে, তাহলে এখন 1টা বেজে আছে কেন? আমরা এতক্ষণ সময় থেকে এগিয়েছিলাম, তার মানে এবার আমরা সময় থেকে পিছিয়ে গেছি। বসন্তের সাথে সাথে অডিয়েন্সের মনেও এই প্রশ্নটাই আসে। তারা আরও দেখে যে পর্দায় কোনো পোড়া চিহ্ন নেই, পেইন্টিংটাও ভাঙা নেই। তার মানে 1:30টার সময় অরণ্যার সাথে খারাপ কিছু হতে চলেছে। সে তার বাড়িতে থাকা নেশা জাতীয় বস্তুগুলো বেসিনে ফেলে দেয়, যাতে সে কোনোভাবে নেশাগ্রস্ত হয়ে অরণ্যাকে আঘাত না করে ফেলে। অরণ্যা তার এসব কার্যকলাপ কিছুই বুঝতে পারে না। বসন্ত তাকে বলে, আমি তোমার সেফটির জন্যই এগুলো করছি। এ সময় বসন্ত একটা গাড়ির আওয়াজ পেয়ে জানলার সামনে গিয়ে দেখে তাদের গাড়ির মতন দেখতে একটা গাড়ি সেই অন্ধকার জায়গাটিতে গিয়ে অদৃশ্য হয়ে গেল। বসন্ত বলে, আমরাও তো সেই অন্ধকার জায়গাটার মধ্যে দিয়েই গিয়েছিলাম, তাহলে আমরা কেন অদৃশ্য হলাম না? নাকি আমরা যতবার সেই অন্ধকার জায়গাটা ক্রস করেছি অন্য কোথাও গিয়ে পৌঁছেছি? কারণ যতবার সেই অন্ধকার জায়গাটা ক্রস করে বাড়িতে এসেছি, বাড়ির জিনিসপত্রগুলো অন্যরকম ভাবে ছিল। কখনো মোমবাতি জ্বালানো ছিল, কখনো জিনিসপত্র ভাঙচুর অবস্থায় পেয়েছি, আর এখন টাইম অন্যরকম দেখলাম। এর আগেও হয়তো অন্য টাইম ছিল, আমরা লক্ষ্য করিনি। এসব কথা শুনে অরণ্যার মাথা ঘুরতে থাকে। সে বলে, তুমি যা বলছো তাই যদি সত্যি হয়, সেই অন্ধকার জায়গাটা যদি একটা ব্ল্যাক হোলের মতোই কিছু হয়, তাহলে আমরা এই বাড়িতেই থাকি। দেখি যে 1:30টার সময় কি খারাপ কিছু হয়, হতে পারে এর মাধ্যমেই আমরা আমাদের টাইমলাইনে গিয়ে পৌঁছতে পারি। এরপর সে দেখে বসন্ত যে কথাগুলো তাকে কাগজে লিখে বোঝালো, তার আগের পৃষ্ঠায় সেই একই কথাগুলো লেখা। তার মানে এই কথাগুলো আরেক বসন্ত আর আরেক অরণ্যার মধ্যে আগেই হয়ে গেছে। তারা আরেকবার সেই অন্ধকার জায়গাটা ক্রস করে সেই বাড়ির সামনে যায়। সেখানে গিয়ে দেখে সেই বাড়িটিতে এখনো আগের টাইম চলছে। সুরেশ আসার পরে বসন্তের মোবাইলে একটি ফোন এসেছিল, আর সে কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গিয়েছিল। এখন সেই বাড়িটিতে সেই সময় চলছে। তখন বসন্তের বসের ফোন আসেনি, বরং অরণ্যার বন্ধু প্রভা ফোন করেছিল, আর সে পেইন্টিংটাও প্রভাই পাঠিয়েছিল। বসন্ত প্রভাকে বলছিল, সেদিন আমাদের মধ্যে যা হয়েছে সেটা ভুলে যাও। তুমিও ভুল করেছিলে আর আমিও ভুল করেছিলাম। অরণ্যাকে এসব জানতে দেওয়া যাবে না। এটা শুনে অরণ্যা বসন্তকে ভুল বোঝে। বসন্ত অরণ্যাকে আসল ব্যাপারটা বলে। সেদিন সে একটা রুমে স্মোক করছিল, তখন প্রভা তার সঙ্গে ক্লোজ হওয়ার চেষ্টা করে। বসন্ত তাকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলেছিল, কিন্তু অরণ্যা তার এসব কথা বিশ্বাস করে না। সে ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যেতে থাকে। বসন্ত দৌড়ে আসে অরণ্যাকে আটকানোর জন্য, কিন্তু ততক্ষণে সে ব্ল্যাক হোলের ভেতরে চলে গেছে। বসন্ত এবার ব্ল্যাক হোল ক্রস করে ওপাশে গিয়ে দেখে অরণ্যা কোথাও নেই। তার মনে পড়ে তারা যতবার সেই অন্ধকার জায়গাটা ক্রস করেছিল, ততবার আলাদা আলাদা টাইম লাইনে পৌঁছেছিল। সে এবার অরণ্যাকে খুঁজে পাওয়ার জন্য বারবার সেই ব্ল্যাক হোল ক্রস করতে থাকে, কিন্তু কোনোবারই নিজের অরণ্যাকে খুঁজে পায় না। বিভিন্ন টাইম লাইনে সে বিভিন্ন সময়ের বসন্ত এবং অরণ্যাকে দেখতে পারে। কোনো সময় দেখতে পারে সুরেশ এসেছে, আবার কোনো টাইম লাইনে বসন্ত অরণ্যাকে ধাক্কা দেওয়ায় সে অজ্ঞান হয়ে গেছে। এরকমই একটা টাইম লাইনে এসে সে দেখতে পারে অরণ্য এবং বসন্ত জেনারেটর অন করতে এসেছে। সে যখন তাদের দেখছিল, সেই টাইম লাইনের অরণ্যা বসন্তকে দেখে ভয় পেয়ে যায়, যদিও অরণ্যা এটা বুঝতে পারেনি যে সেটা বসন্ত ছিল। সিনেমার আগের একটা ঘটনায় বলেছিলাম যে বসন্ত আর অরণ্যা জেনারেটর অন করতে গিয়ে একজনকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। সেই ঘটনাটাই এখন এই টাইম লাইনে ঘটছে। এত পর্যন্ত সিনেমা দেখে আমরা এটা বুঝতে পারি যে বিভিন্ন টাইম লাইনে প্রায় সেম ঘটনা ঘটলেও সবকিছু একই রকম হচ্ছে না। যেমন 1:30টার সময় অরণ্যার অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে সেরকম কিছু হয়নি, বরং অরণ্যা ব্ল্যাক হোলের মধ্যে কোথাও হারিয়ে গেছে। বসন্ত অরণ্যাকে না পেয়ে ঘরের সব জিনিসপত্র ভাঙচুর করে, তখনই পেইন্টিংটাও ভেঙে যায়। এই সিনটাও আগেই দেখানো হয়েছিল। তার মানে অরণ্যা আর বসন্ত ভাবছিল যে কেউ এসে তাদের বাড়ির জিনিসপত্র ভেঙে গেছে। সেটা আসলে বসন্তই করেছিল, কিন্তু আলাদা টাইমলাইনের বসন্ত। এরপর সেখানে পুলিশ আসে। তারা বলে যে একজন মহিলা তাদের ইমার্জেন্সিতে কল করে হেল্প চেয়েছিল। বসন্ত বলে, আমার স্ত্রী অরণ্যা ফোন করেছিল, কিন্তু সে অদৃশ্য হয়ে গেছে। পুলিশ বসন্তের কোনো কথাই বুঝতে পারে না। তারা বসন্তের বাড়ি চেক করে দেখে সেখানে সব জিনিসপত্র ভাঙচুর অবস্থাতে আছে। তারা ভাবে যে বসন্তই অরণ্যাকে মেরে ফেলেছে। এই সন্দেহে তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সেখানে গিয়ে বসন্ত পুলিশ স্টেশনের সবাইকে মেরে পালিয়ে আসে। এঞ্জেলের স্ট্যাচুর জায়গাটাতে এসে সে গাড়ি থামায়। সেখানে একটি পুরনো গাড়িকে দেখতে পারে, যেটি অন্য রাস্তায় যাচ্ছিল। তার মনে হয় সেই গাড়িটার পেছনে গেলেই সে অরণ্যাকে খুঁজে পাবে। বসন্ত সেখানে গিয়ে একটি বয়স্ক লোককে দেখতে পায়। আমরা দেখতে পারি যে এটা মনোহর। সে এখন বুড়ো হয়ে গেছে। বসন্ত তাকে বলে, আমার স্ত্রী হারিয়ে গেছে। আমার কেন জানি না মনে হলো এখানে আসলে আমি তাকে খুঁজে পাবো। মনোহর তাকে 60 বছর আগে ঘটে যাওয়া ঘটনার কথা বলে। সেদিন রাতে গুলির আওয়াজ শুনে যখন সে ললিতার ঘরে গিয়েছিল, তখন সে একটা অন্ধকার জায়গা পার হয়েছিল।
রাস্তার লাইট খারাপ হয়ে যাওয়ার জন্য সেই অন্ধকার জায়গাটা তৈরি হয়েছিল। সে যখন তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল এসব কি করে হয়েছে, তার বন্ধু তাকে বলেছিল যে এটা কেন করলি। তখন একটা আওয়াজ পেয়ে মনোহর বাইরে এসে দেখে একজন লোক বন্দুক নিয়ে পালিয়ে যাচ্ছে, যে তারই মতো ড্রেস পরে আছে। লোকটি যখন তার দিকে ঘুরে তাকায় সে দেখে এটা মনোহর নিজেই। এরপর পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে, তার বিচার হয়। এসব কথা মনোহর সবাইকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বোঝে না, সবাই তাকে পাগল ভাবে। মনোহর বলে সেই ভিলার জায়গাটি আগে তাদের ছিল, কিন্তু এখন একটা কোর্ট কেসে অন্য কেউ পেয়ে গেছে। শোনা যায় যে এখানে ব্রিটিশ আমলে টাইম ট্রাভেল নিয়ে গবেষণা হতো, কিন্তু সেই গবেষণাগারটি কোনো কারণে নষ্ট হয়ে যায়। এখনো কোনো কোনো বিশেষ দিনে সেখানে এনার্জি জেগে ওঠে। মনোহর তাকে কোয়ান্টাম ফিজিক্সের সুপার পজিশনিংয়ের থিওরি বোঝায়। এই থিওরি অনুযায়ী একটা জীবিত বা জড় বস্তু একই সময়ে বিভিন্ন জায়গায় থাকতে পারে। যেমন বারমুডা ট্রাইঅ্যাঙ্গেলে কোনো প্লেন গেলে সেটা অদৃশ্য হয়ে যায়, আসলে সেই প্লেনটি অদৃশ্য হয়ে যায় না, সেটা একটা আলাদা টাইম লাইনে চলে যায়। কিন্তু বসন্তের কাছে থিওরি বোঝার সময় নেই, সে এখন অরণ্যাকে খুঁজে পেতে চায়। মনোহর তাকে বলে 60 বছর আগে যখন সে আলাদা টাইম লাইনে চলে এসেছিল সেদিন সুপারমুন ছিল, আর আজকেও সুপারমুন। হয়তো সুপারমুনের দিনই সেই পোর্টাল ওপেন হয়। এটা হলো একটা ইনভিজিবল টানেল যেটার মাধ্যমে আলাদা টাইম লাইনে পৌঁছানো যায়। তবে একটা টাইম লাইনে একটাই রিয়ালিটি হতে পারে, আর আধা ঘন্টার মধ্যে সেই পোর্টাল ক্লোজ হবে। এর মধ্যে যদি বসন্ত অরণ্যাকে খুঁজে না পায় তাহলে সে আর অরণ্যাকে কোনোদিনও খুঁজে পাবে না। বসন্ত বলে, কিন্তু আমি যে টাইমলাইনগুলোতে গিয়েছিলাম সেগুলির কোনোটাতেই অরণ্যা একা ছিল না। 45 মিনিটের মধ্যে আমি কি করে অরণ্যাকে খুঁজে পাবো? মনোহর এবার তাকে বলে, আমার কথা মন দিয়ে শোনো, যদি তুমি অরণ্যাকে খুঁজে না পাও তাহলে তুমি যেই টাইমলাইনে থাকবে সেটাই তোমার রিয়ালিটি, আর একটা রিয়ালিটিতে একটাই বসন্ত থাকতে পারে। বসন্ত যখন বাড়ি ফিরে আসছিল তখন দেখা যায় সুপারমুন মেঘে ঢেকে যায়। সেখানে গিয়ে সে দেখে পুলিশ তার জন্য ওয়েট করছে। তার মানে চাঁদ যখন মেঘে ঢেকে গিয়েছিল সেই সময় পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল, আর তখনই পুলিশ ভেতরে আসতে পেরেছে। সে পুলিশ স্টেশন থেকে পালিয়ে এসেছিল বলে পুলিশ তাকে এখানে ধরতে এসেছে। বসন্ত পুলিশকে ধাক্কা দিয়ে সেই ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। পুলিশ গুলি চালায় কিন্তু বসন্তের গায়ে লাগে না। পুলিশও সেই ব্ল্যাক হোল পার করে আসে, কিন্তু সেখানে বসন্তকে দেখতে পারে না। তার মানে সেই পুলিশ অফিসারও এবার টাইম লুপে ফেসে যাবে। বসন্ত সেই টাইম লাইনের অরণ্যাকে খুঁজতে যায়। সেখানে গিয়ে দেখে অরণ্যা একা একা বসে আছে। সে খুশি হয়, ভাবে এটাই তার অরণ্যা। কিন্তু ভেতরে গিয়ে দেখে সেখানে আরেকটি বসন্ত আছে। তার মনে পড়ে একটি রিয়ালিটিতে একটাই বসন্ত থাকতে পারে, তাই সে এই বসন্তকে মারতে যায়, কিন্তু অরণ্যা তাকে ব্যাট দিয়ে মেরে ভাগিয়ে দেয়, যেটা আসল টাইমলাইনে আগেই হয়ে গিয়েছিল। এবার সে আরেকটা টাইমলাইনে গিয়ে দেখে সেখানেও বসন্ত আর অরণ্যা দুজনেই রয়েছে। সে একটা হাতুড়ি নিয়ে সেই বসন্তকে মারতে যায়, কিন্তু ভেতরে গিয়ে জানতে পারে অরণ্যা বসন্তকে বলছে যে সে প্রেগনেন্ট, তাই সে এই বসন্তকে কিছু করে না। এরপর সে আবার আরেকটা টাইমলাইনে আসে, আর এখানে এসে কাউকেই দেখতে পারে না। সে এবার ক্লান্ত হয়ে পড়ে। তার মনে হয় অরণ্যাকে সে আর কোনোদিনই খুঁজে পাবে না। তখনই বাইরে থেকে আওয়াজ হয়। সে বাইরে এসে দেখে পুলিশ এসেছে এবং তাদের সঙ্গে অরণ্যাও এসেছে। অরণ্যা পুলিশের কাছে বসন্তের নামে মিসিং কমপ্লেইন করতে গিয়েছিল। অনেকক্ষণ পরে বসন্তকে দেখে সে খুব খুশি হয়। পুলিশ অফিসার যাবার সময় বসন্তকে বলে, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? বসন্ত বলে, হয়তো অন্য কোনো রিয়ালিটিতে দেখা হয়েছিল। পুলিশ অফিসার তার কথায় হেসে সেখান থেকে চলে যায়। এরপর বসন্ত আর অরণ্যা যখন সেখান থেকে যাচ্ছিল তখন সুরেশ অরণ্যাকে ফোন করে। অরণ্যা তাকে বলে বসন্তকে পাওয়া গেছে, আসলে ও জেনারেটর অন করতে গিয়েছিল, এরপর আর ফিরেই আসেনি, আর আমি সেজন্য ভয় পেয়ে গিয়েছিলাম। বসন্ত এই কথা শুনে অবাক হয়, আর সেদিন রাতে কি হয়েছিল সেটা অরণ্যাকে বলতে বলে। অরণ্যা বলে, তুমি জেনারেটর অন করতে গিয়েছিলে, ফিরতে দেরি হচ্ছিল বলে আমি ভয় পেয়ে পুলিশের কাছে গিয়েছিলাম। বসন্ত বুঝতে পারে এটা অন্য টাইমলাইনের অরণ্যা, কিন্তু ততক্ষণে পোর্টাল বন্ধ হয়ে গেছে, তাই সে এই অরণ্যাকেই অ্যাকসেপ্ট করে নেয়। রাস্তায় পেট্রোল পাম্পে বসন্ত ওয়াশরুমে যায়, আর সেখানে আরেকজন বসন্ত চলে এসে দরজা বন্ধ করে দেয়। আর কিছুক্ষণ পরে সেই পরের বসন্ত দরজা খুলে বেরিয়ে আসে। আমরা এখানে শিওর হয়ে বলতে পারি যে এটা পরের বসন্ত, কারণ আগের বসন্তের মুখে কনফিউশন এবং ভয় ছিল, আর পরের বসন্তের মুখে হিংস্রতা ছিল। সে গাড়িতে এসে বসলে অরণ্যা তাকে জিজ্ঞাসা করে, সবকিছু ঠিক আছে? বসন্ত অরণ্যার কথার উত্তরে হাসে, আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। আমি জানি এখনো কিছু প্রশ্ন আপনাদের মনে আছে। সিনেমার প্রায় শেষে আমরা দেখতে পারি অরণ্যা ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যায়, আর যতবার ব্ল্যাক হোল পার করা হচ্ছে ততবার তারা আলাদা টাইমলাইনে পৌঁছাচ্ছে। প্রথমবার বসন্ত একাই ব্ল্যাক হোল পার হয়ে সেই বাড়িটির দিকে গিয়েছিল। তারপর সে যখন ফিরে এসেছিল অরণ্যা আগের কথাটি আবার রিপিট করেছিল যে সেই বাড়িটিতে লাইট জ্বলছে এবং মোমবাতিগুলোও জ্বালানো ছিল।
তার মানে বসন্ত কি তখনই আলাদা টাইমলাইনে চলে এসেছিল এবং নিজের টাইমলাইনের অরণ্যাকে হারিয়ে ফেলেছিল? আমরা দেখতে পারি যে সুরেশ পুলিশ অফিসার ভিলার ভেতরে এসেছিল এবং গিয়েছিল। হয়তোবা সেই সময় চাঁদ মেঘে ঢেকে যাওয়ার জন্য সেই পোর্টাল বন্ধ হয়ে গিয়েছিল। এখানে অনেক টাইমলাইন দেখানো হয়েছে। সেখানে কিছু কিছু টাইমলাইনে সেম ঘটনা ঘটছিল, তবে সব টাইমলাইনে একই ঘটনা ঘটছিল না। কিন্তু প্যারালাল ইউনিভার্স হিসেবে তো সব টাইমলাইনে একই ঘটনা ঘটার কথা। এটার কোনো এক্সপ্লেনেশন সিনেমাতে নেই। সিনেমার প্রথম কিছুক্ষণ বোরিং হলেও বাকি গল্প দর্শকদের বেঁধে রাখে। টাইম লুপের গল্প নিয়ে এটি একটি দারুণ সিনেমা। একবার হলেও এই সিনেমাটা দেখে রাখুন। আরও ভালো ভালো এক্সপ্লেনেশন শোনার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।